তৃতীয় ধাপ, এ ইজ ফর অটোমেশন। স্কটি: সব ঠিক করে দিয়েছি স্যার, সব সিস্টেম রেডি। একটা শিম্পাঞ্জি আর দুজন নবিশ মিলেও এখন এটা চালাতে পারবে। ক্যাপ্টেন কার্ক: থ্যাংক ইউ মিস্টার স্কট, ব্যাপারটাকে আমি ব্যক্তিগতভাবে না নেওয়ার চেষ্টা করব। ৮. আউটসোর্সিং লাইফ। দ্বিধা ঝেড়ে ফেলে ভৌগোলিক বৈচিত্র্যের স্বাদ গ্রহণ করা। একটা মানুষ কতটা ধনী তা নির্ভর করে সে কোন কোন জিনিস ত্যাগ করতে পারে তার ওপর। হেনরি ডেভিড থোরাও, প্রকৃতিবিদ। গল্পটা যদি আমি বলি তাহলে আপনি সম্ভবত বিশ্বাস করবেন না, তাই আমার বদলে এই যে গল্পটা বলবেন। এতে করে সামনে আরও যেসব দুর্দান্ত ব্যাপার-স্যাপার আমরা আলোচনা করতে যাচ্ছি তার জন্য সুন্দর একটা প্রারম্ভ হয়ে যাবে। তখন আপনি নিজে থেকেই কাজগুলো করবেন। আমার আউটসোর্সড লাইফ। এস্কায়ার ম্যাগাজিনের এডিটর অ্যাট লার্জ এই যে জেকবসের লেখা। ব্যাপারটা শুরু হয় মাসখানেক আগে। টম ফ্রিডম্যানের বেস্টসেলার বই দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাটের মাঝামাঝি পড়ছি তখন। ফ্রিডম্যানকে পছন্দ আমার, শুধু তার অদ্ভুত গোঁপটা ছাড়া। উনি এখানে দেখিয়েছেন যে চায়না বা ভারতে আউটসোর্সিং শুধু টেক সাপোর্ট আর গাড়ি কোম্পানির জন্য না। আমেরিকার প্রতিটা শিল্পই চাইলে এর আওতায় আনা সম্ভব, এমনকি আইন ব্যবসাও। আমার নিজের কোনো কোম্পানি নেই, এমনকি আমার বিজনেস কার্ডও হালনাগাদ করা না। আমি একজন লেখক আর সম্পাদক। বাড়িতে বসে কাজ করি, মাঝে মাঝে পাজামা পরেও করি, চাইলে জাঙ্ঘিয়া পরেও করি। কিন্তু আবার মনে হলো, কেন শুধু ফরচুন ৫০০ ফার্মগুলোই সব মজা লুটে নেবে? এই নতুন শতকের সবচেয়ে বড় ব্যবসায়িক সুযোগটা আমিও কেন নেব না? কেন আমি আমার টুকটাক কাজগুলো আউটসোর্সিং করব না? কেন আমি আমার জীবনটাকেই আউটসোর্সিংয়ের মধ্যে নিয়ে আসে না? জন্য আন্তর্জাতিক নাম আর টাকার দরের বৃদ্ধির জন্য। পরের দিন আমি ব্রিকওয়ার্কে ইমেল করলাম। ফ্রিডম্যান তার বইতে এই কোম্পানির কথা বলেছিলেন। ব্রিকওয়ার্ক ভারতের বেঙ্গালুরুর একটা কোম্পানি। এরা রিমোট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট প্রদান করে, বিশেষ করে নানান অর্থনৈতিক আর স্বাস্থ্য খাতের কোম্পানিকে, কারণ এদের প্রচুর ডাটা প্রসেস করতে হবে। আমি তাদের ব্যাখ্যা করে বললাম যে আমার এস্কোয়ার সংক্রান্ত কাজের জন্য সহযোগিতা দরকার, যেমন গবেষণা করা, মেমো সাজিয়ে দেওয়া, এসব। ব্রিকওয়ার্কের সিইও বিবেক কুলকার্নি আমাকে জানালেন, আপনার মাপের একজন মানুষের সাথে কথা বলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এইটুকু পরেই আমার ব্যাপারটা পছন্দ হয়ে গেল। এরকম মর্যাদা আমাকে আগে কেউ দেয়নি। আমেরিকাতে রেস্টুরেন্টের ওয়েটাররাও আমাকে পছে না, তাই ভারতে আমার আলাদা সম্মান আছে, সেটা জেনে খুবই ভালো লাগল। কয়েকদিন পরেই আমি আমার নতুন রিমোট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে একটা ইমেল পেলাম। প্রিয় জ্যাকব, আমার নাম হানি কে বালানি। আমি আপনার সম্পাদকীয় আর ব্যক্তিগত কাজের সহায়তা করতে ইচ্ছুক। আপনার চাহিদা মতো সবকিছুই করার চেষ্টা করব। আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত সন্তুষ্টি লাভ করতে পারবেন, আর এর মধ্য দিয়ে আমরা দুজনেই উপকৃত হতে পারব। কাঙ্ক্ষিত সন্তুষ্টি, বাহ! আমি যখন অফিসে বসে কাজ করতাম তখন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু তাদের কেউই আমার কাঙ্ক্ষিত সন্তুষ্টি নিয়ে মাথা ঘামায়নি। সত্যি কথা হচ্ছে, তখন যদি কেউ এই কাঙ্ক্ষিত সন্তুষ্টি শব্দটা ব্যবহার করত, তাহলে হয়তো তার সাথে HR-এর রুমে ডাক পড়ত। আমি আমার বন্ধু মিশার সাথে রাতে খেতে গেলাম। ওর জন্ম ভারতে, এখানে এসে একটা সফটওয়্যার ফার্ম দিয়ে বিশ্রী রকম বড়লোক হয়ে গিয়েছে এখন। আমি তাকে আমার আউটসোর্সিংয়ের ব্যাপারে বললাম। ও বলল, তোমার উচিত ইয়োর ম্যান ইন ইন্ডিয়ার সাথে যোগাযোগ করা। ইয়োর ম্যান হচ্ছে এমন সব ভারতীয়দের জন্য যারা বিদেশ চলে গিয়েছে, কিন্তু তাদের বাবা মা পরিবার তখনও ভারতে। ইয়োর ম্যান ভারতে বসে আপনার হয়ে কাজ করবে। দেশে একা থাকা মা বাবার জন্য সিনেমার টিকিট বা মোবাইল ফোন বা অন্য যে কোনো জিনিসপত্র এরা কিনে দেবে। দারুণ! এখন আমার আউটসোর্সিং অন্য পর্যায়ে চলে যাবে দেখা যাচ্ছে। কাজ করানো নিয়ে আর চিন্তা থাকবে না। হানি আমার ব্যবসার ব্যাপারগুলো দেখবে, আর ইয়োর ম্যান আমার ব্যক্তিগত জীবনের চাহিদা মেটাবে। বিল শোধ করে দেবে, বেড়াতে যাওয়ার যত টিকিট বা হোটেল এসব বুক করে দেবে। ইয়োর ম্যানও আমার প্রস্তাব সাদরে গ্রহণ করল, আর আমার সহায়তা বিভাগের লোক বেড়ে দ্বিগুণ হল। হানি আমার জন্য ওর প্রথম প্রজেক্ট শেষ করল। সেরা আবেদনময়ী নারী হিসেবে এস্কোয়ার যাকে নির্ধারণ করেছে তার সম্পর্কে খুঁটিনাটি জেনে দেওয়া। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মহিলা সম্পর্কে লিখতে, কিন্তু আমার একদমই ইচ্ছা করছিল না সব রগরগে ওয়েবসাইটে ঘুরে ঘুরে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। হানির পাঠানো ফাইল খুলতেই আমার যে প্রতিক্রিয়া হলো তা হচ্ছে, এ কি কাণ্ড! ছক করে করে সব তথ্য সাজানো, প্রতিটা সেকশনে শিরোনাম দেওয়া, মহিলার পোষা প্রাণী থেকে শুরু করে প্রিয় খাবার সব কিছু সংক্রান্ত তথ্য একদম যাকে বলে থরে থরে সাজানো।
যদি সব ব্যাঙ্গালোরবাসী হানির মতো হয় তাহলে কলেজে পড়া আমেরিকান বলদগুলোর জন্য আমার আসলে দুঃখ হয়। এদের লড়াই হবে দরিদ্র কিন্তু বিনয়ী আর কাজে কর্মে নিখুঁত ভারতীয় বাহিনীর সাথে। পরের কয়েকদিন ধরে আমি আশাকে, আমার ইয়োরম্যানের সহকারীকে দিয়ে আমার অনলাইনের কাজ করিয়ে নিলাম। বিল সব দেওয়া, drugstore.com থেকে জিনিসপত্র আনা, আমার ছেলের জন্য একটা টিকলমি এলমো কেনা। আসলে দোকানে নাকি টিকলমি এলমো শেষ হয়ে গিয়েছিল, তাই আশা একটা চিকেনমি এলমো কিনে এনেছিল। ভালো সিদ্ধান্ত। সিঙ্গুলারে ফোন দিয়ে ও আমার মাসিক প্ল্যানিং করিয়ে দিয়েছে। আমার ধারণা ও প্রথমে ব্যাঙ্গালোর থেকে নিউ জার্সিতে কল করেছে, তারপর ওর ফোন ওখান থেকে আবার সম্ভবত ব্যাঙ্গালোরের সিঙ্গুলারের অফিসে ফোন ট্রান্সফার করা হয়েছে। কোনো কারণ ছাড়াই কেন জানি ব্যাপারটায় আমার খুব খুশি লাগলো। আমার নতুন জীবনের আজ 3 দিন। কম্পিউটার অন করতেই দেখলাম আমার সুদূরে থাকা সহযোগীদের ইমেলে ইনবক্স ভরে আছে। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু লোকজন আপনার জন্য কাজ করছে। ব্যাপারটা ভাবতেই কেমন একটা অনুভূতি হলো, অদ্ভুত কিন্তু তৃপ্তিদায়ক। আমি যখন হাঁ করে ঘুমিয়ে আছি তখন আমার সময় নষ্ট হচ্ছে না, কাজ হয়েই যাচ্ছে। হানি আসলে আমার ত্রাণকর্তা। যেমন কোনো একটা কারণে কলোরাডোর পর্যটন বোর্ড থেকে আমার কাছে নিয়মিত ইমেল আসত। কয়েকদিন আগে তারা আমাকে পৃথিবী বিখ্যাত মূকাভিনয় শিল্পীদের নিয়ে কলোরাডো ঝর্ণার কাছে আয়োজিত একটা উৎসবের কথা জানিয়েছে। আমি হানিকে অনুরোধ করলাম ও যেন সুন্দর করে আমাকে আর কিছু পাঠাতে নিষেধ করে দেয়। হানি যেটা পাঠালো সেটা হলো, প্রিয় সবাই, জ্যাকব প্রায়ই কলোরাডো নিউজ থেকে ইমেল পায়, খুবই ঘন ঘন। সেগুলো খুবই আকর্ষণীয়, সন্দেহ নেই, কিন্তু সেসব জিনিস আসলে স্কোয়ারে ছাবালোর মতো না। আমরা জানি যে এই প্রতিবেদনগুলো লিখতে আপনারা প্রচুর কষ্ট করেছেন এবং আমাদের পাঠিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে বুঝলেও কিছু করার নেই। আর এই প্রতিবেদন আর ইমেলগুলো অনেক বড় হওয়ায় পুরোটা পড়ারও সময় পাওয়া যায় না। এই মেলগুলো দিয়ে আসলে আমাদের কারোই উদ্দেশ্য সফল হচ্ছে না, তাই অনুরোধ করব আর ইমেল না পাঠানোর জন্য। আমরা আপনাদের কাজকে কোনোভাবেই ছোট করছি না। আশা করি আপনারাও ব্যাপারটা বুঝবেন। ধন্যবাদ। আনতে, হানি। আমার সমগ্র সাংবাদিক জীবনে এত ভালো খারিজপত্র আমি আর দেখিনি। অতিমাত্রায় বিনয়ী, কিন্তু তবু এর ভেতর সূক্ষ্মভাবে অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে। আমি নিশ্চিত কলোরাডো আর কখনো জ্যাকবসের মূল্যবান সময় নষ্ট করার সাহস করবে না। আমি আমার আরও একটা সম্পর্ককে বাজিয়ে দেখব বলে ঠিক করলাম, মানে আমার বৈবাহিক সম্পর্ককে। আমার স্ত্রীর সাথে কয়েকদিন ধরে খুব মন কষাকষি চলছে। ওর সাথে কথায় পারি না, কারণ জুলি আমার চেয়ে অনেক গুণ ভালো বিতার্কিক। হয়তো আশা এ ব্যাপারেও সাহায্য করতে পারবে। হ্যালো আশা, আমি ব্যাংক থেকে টাকা তুলতে ভুলে যাওয়ায় আমার স্ত্রী আমার ওপর খুব ক্ষেপে আছে। তুমি কি কষ্ট করে এমন কিছু লিখে দিতে পারবে যেটায় বোঝা যাবে যে আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু একই সাথে আবার এটাও মনে করিয়ে দেওয়া হবে যে সেও মাঝে মাঝে অনেক কিছুই ভুলে যায়। গত মাসে সেও 2 বার তার মানিব্যাগ হারিয়েছে। তারপর জ্যাসপারের জন্য নেইল ক্লিপ কিনতে ভুলে গেছিল। এ যে মেইলটা পাঠিয়ে যে কি রোমাঞ্চ অনুভব করলাম সেটা বলে বোঝানো সম্ভব না। অর্ধেক পৃথিবীর ওপার থেকে আসা ইমেল দিয়ে নিজের স্ত্রীর সাথে ঝগড়া করার যে চাপা আনন্দ, সেটা চেপে রাখা মুশকিল। পরের দিন সকালে আশা জুলির ইমেলটা আমাকেও পাঠিয়ে দিল। জুলি, ব্যাংক থেকে টাকা তুলতে ভুলে যাওয়ায় তোমার রেগে যাওয়ার কারণটা আমি বুঝি। আমি ইদানিং খুব বেশি ভুলে যাচ্ছি, সেজন্য আমি সরি। কিন্তু সেজন্য তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি হচ্ছে না। ভালোবাসা, এ যে। পুনশ্চ মিস্টার জ্যাকবসের পক্ষ থেকে আসা এই মেসেজটি পাঠাচ্ছি। শুধু তাই নয়, আশা জুলিকে একটা কার্ডও পাঠিয়ে দিয়েছে। ক্লিক করলেই দেখা যাচ্ছে দুটো টেডি আরেকটাকে জড়িয়ে ধরছে, আর লেখা উঠছে, যখনই তোমার কাউকে জড়িয়ে ধরতে ইচ্ছা করবে আমাকে ডাকলেই হাজির হয়ে যাব, আমি সরি। বাহ, আমার আউটসোর্সাররা অন্যরকম স্মার্ট। ক্ষমা চাওয়ার ব্যাপারটা সে রেখেছে, কিন্তু খোঁচা যে দিতে বলেছিলাম সেটা বাদ দিয়ে দিয়েছে। ওরা আমাকে আমার হাত থেকেই বাঁচাচ্ছে। আমি হয়ে ওরা আমার চেয়েও ভালো কাজ করছে। নিজেকে আমার কেমন যেন নপুংসক মনে হতে লাগল। কিন্তু জুলিকে দেখা গেল খুব খুশি। ধন্যবাদ সোনা, আমি কিছু মনে রাখিনি। 3 সপ্তাহ ধরে সহযোগিতা পাওয়ার পরও দেখা গেল আমার টেনশন কমছে না। সম্ভবত সেটা আসলে চিকেন ড্যান্স এলমোর দোষ। এটাকে আমার ছেলে জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। কারণ যেটাই হোক, আমার মনে হলো আমার এখন আরেকজন সহযোদ্ধা দরকার। ভেতরের আমার জন্য একজন আউটসোর্সার। প্রথমে আমি চেষ্টা করলাম আমার থেরাপিটা করিয়ে নেওয়ার জন্য। পরিকল্পনা ছিল আমি আশাকে আমার মানসিক দ্বন্দ্বগুলো সম্পর্কে বলবো, আমার ছোটবেলার কিছু ঘটনা শোনাব। ও তখন একজন সাইকোলজিস্টের সাথে কথা বলে আমাকে সমাধান জানাবে। ভালো না বুদ্ধিটা? কিন্তু আমার সাইকোলজিস্ট রাজি হল না। এটা নাকি এথিক্স বিরোধী। ভালো। এর বদলে স্ট্রেস রিলিফের জন্য আশা আমাকে খুব নিখুঁতভাবে হিসেব করে বের করা একটা ফর্দ পাঠিয়ে দিল। কয়েকটা যোগা আর মানসিক ছবি বানানো, এসব হাবিজাবি। পুরো ব্যাপারটায় একটা ভারতীয় ব্যাপার-স্যাপার আছে। ব্যাপারটা ভালোই,
কিন্তু তবু কেন যেন পুরোপুরি হচ্ছিল না। ঠিক করলাম আমার দুশ্চিন্তাও আউটসোর্স করে দেব। কয়েক সপ্তাহ ধরে একটা ব্যবসায়িক চুক্তি হয় করেও হচ্ছিল না, বরং সম্ভাবনা আরও কমে যাচ্ছিল। আমি চুল ছেঁড়া ছাড়া কিছুই করতে পারছিলাম না। আমি হানিকে জিজ্ঞেস করলাম যে সেই কি আমার পক্ষ থেকে নিজের চুল ছিঁড়তে রাজি আছে কিনা, তবে দিনের কিছু সময়ের জন্য মাত্র। কিন্তু বুদ্ধিটা খুব পছন্দ হয়ে গেল ওর। এখন থেকে এসব নিয়ে আমি দুশ্চিন্তা করব, ও জবাব দিল। আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আমার ভয় আর দুশ্চিন্তাগুলোকে আউটসোর্সিং করাটা ছিল আমার এই মাসের সফল পরীক্ষণ। যখনই আবার আমার দুশ্চিন্তা ফিরে আসতে চাইত, তখনই নিজেকে বলতাম যে হানি সব দেখছে। মজা করছি না, এতেই কাজ হয়ে যেত। এক নজরে কোথায় থাকবেন আপনি? ভবিষ্যৎ আসলে বর্তমানেই লুকিয়ে আছে, শুধু এখনও ভাঁজ খোলা বাকি। উইলিয়াম গিবসন, নিউরোম্যান্সারের লেখক, ১৯৮৪ সালে সাইবার স্পেস শব্দটা প্রবর্তন করেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়তার একটা ছোট উদাহরণ এখানে পেশ করা হলো। সকালে ঘুম থেকে উঠলাম আমি। সেদিন ছিল সোমবার। বুয়েনোস আয়ার্সে বসে সকালে চমৎকার নাস্তা পড়ার পর তাই ১ ঘন্টার জন্য ইমেল চেক করতে বসলাম। ভারত থেকে সৌম্য খবর দিয়েছে যে ও আমার হাই স্কুলের এক হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছে আর ইয়োরম্যানের অনুকূলে একটা এক্সেলে করা রিপোর্ট পাঠিয়েছে গত বছর আমি ছুটিতে আর বিভিন্ন বিষয় নানান কাজে কতটা সময় কাটিয়েছি সেটার উপর। তৃতীয় আরেকজন ভারতীয় সহকারী এই সপ্তাহে কার সাথে কখন দেখা করব সেসব ঠিক করে ফেলেছে। সে একই সাথে জাপানের সেরা কেন্দ্র স্কুল আর কিউবার সেরা সালসা শিক্ষককে খুঁজে বের করেছে। পরের ইমেল ফোল্ডার খুলে আমার চেহারায় সন্তুষ্টির হাসি খেলে গেল। বেতে আমার অ্যাকাউন্ট ম্যানেজার টিনেসি গত সপ্তাহে প্রায় ২ ডজন সমস্যা সফলতার সাথে সমাধান করেছে। চায়না আর সাউথ আফ্রিকার দুজন বড়সড় কাস্টমার তাতে বেজায় খুশি। এছাড়া আমার মিশিগানের ম্যানেজারের সাথে মিলে ট্যাক্সের ব্যাপারটাও সামলে ফেলেছে। ট্যাক্স দেয়া হয় আমার ক্রেডিট কার্ড দিয়ে। আমার অ্যাকাউন্টের দিকে একবার তাকিয়েই বুঝে গেলাম যে গত মাসের তুলনায় আমার অ্যাকাউন্টে এ মাসে বেশি টাকা জমা হয়েছে। আমার স্বয়ংক্রিয় জীবনে সব ঠিকভাবেই চলছিল। দিনটা ছিল আলোয় ভরা। আমিও হাসিমুখেই ল্যাপটপ বন্ধ করলাম। মাত্র $৪ দিয়ে আমি যত পারো তত খাও বুফে নাস্তা সেরেছি। ভারতীয় লোকগুলোর বেতন ঘণ্টায় প্রতি $৪ থেকে $10। আমার এই দেশীয় কর্মচারীদের আমি বেতন দিই পারফরম্যান্সের উপর ভিত্তি করে, বা যখন মাল ডেলিভারি হয় তখন। সব মিলিয়ে দেখে শুনে যা বুঝলাম তা হচ্ছে টাকার পরিমাণ কমা বা লোকসান হওয়াটা মোটামুটি অসম্ভব। যখন আপনি আয় করেন ডলারে, খরচ করেন পেসোতে আর জরিমানা দেন রুপিতে, তখন আসলেই মজার জিনিসপত্র দেখতে পাবেন। কিন্তু মজা শুরু হবে তখন। কিন্তু আমি তো সামান্য একটা চাকরি মারি মাত্র। আমার কি হবে? কেউ আপনাকে স্বাধীনতা এনে দিতে পারে না। কেউ আপনাকে ন্যায় বিচার বা সুষম অধিকার দেবে না। যদি মরদ হয়ে থাকেন তাহলে আপনাকে এসব আদায় করে নিতে হবে। ম্যালকম এক্স স্পিক্স। একজন রিমোট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা কিন্তু একটা বিশাল ধাপ। এআর এর মাধ্যমেই আপনি শিখতে শুরু করবেন কিভাবে নির্দেশ দিতে হয়, কিভাবে আজ্ঞাবাহীদের বদলে দলপতি হতে হয়। এনারদের সবচেয়ে সূক্ষ্ম গুণটা অর্জনের জন্য এটা হচ্ছে একটা ছোট মাত্রার ট্রেনিং বলতে পারেন। এবং গুণটা হচ্ছে দূরে থেকেই যথাযথ ব্যবস্থাপনা এবং যোগাযোগ। কিভাবে বস হতে হয় সেটা শেখার উপায় হচ্ছে এটা। এতে সময় নষ্ট হয় না, টাকাও তেমন লাগে না, ঝুঁকিও কম। আপনার আসলেই সহকারী লাগবে কি লাগবে না সেটা এখানে খুব বেশি জরুরি না। এটা মূলত একটা অনুশীলনী। একই সাথে আপনি আসলেই উদ্যোক্তা হতে পারবেন কিনা তারও একটা লিটমাস টেস্ট হয়ে যাবে। আপনি কি অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনাকে যদি ঠিকভাবে শেখানো হয় আর আপনি যদি অনুশীলন করেন তাহলে পারাই কথা। বেশিরভাগ উদ্যোক্তাই ব্যর্থ হয় কারণ দেখা যায় তারা সাঁতার না শিখেই একেবারে সাগরের গভীর পানিতে ঝাঁপ দেয়। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করাটাও ঠিক একই রকম একটা অনুশীলন হিসেবে কাজ করবে। মাত্র 2 থেকে 4 সপ্তাহে ব্যবস্থাপনার একদম মূল জিনিসগুলো শিখতে পারবেন, তাও মাত্র $100 থেকে $400। এটা আসলে একটা বিনিয়োগ, ব্যয় নয়। আর আরওআইও দুর্দান্ত। মাত্র 10 থেকে 14 দিনের মাঝেই ফল পেতে শুরু করবেন। এরপর থেকেই দেখবেন এটা আসলে একদম খাঁটি একটা সময় সাশ্রয়ী মুনাফা। এনআরএর একজন সদস্য হওয়া মানে শুধু বুদ্ধি দিয়ে কাজ করা সেটা না। এর মানে হচ্ছে এমন একটা সিস্টেম বানানো যেটা আপনি না থাকলে আপনার বদলে কাজ করতে থাকবে। 3 সপ্তাহ ধরে সহযোগিতা পাওয়ার পরও দেখা গেল আমার টেনশন কমছে না। সম্ভবত সেটা আসলে চিকেন ড্যান্স ইলমোর দোষ। এটাকে আমার ছেলের জীবন দিয়ে ভালোবাসে, কিন্তু আমাকে পাগল বানিয়ে ছাড়ছে। কারণ যেটাই হোক, আমার মনে হলো আমার এখন আর একজন সহযোদ্ধা দরকার, ভেতরের আমার জন্য একজন আউটসোর্সার। প্রথমে আমি চেষ্টা করলাম আমার থেরাপিটা করিয়ে নেওয়ার জন্য। পরিকল্পনা ছিল আমি আশাকে আমার মানসিক দ্বন্দ্বগুলো সম্পর্কে বলবো, আমার ছোটবেলার কিছু ঘটনা শোনাব। ও তখন একজন সাইকোলজিস্টের সাথে কথা বলে আমাকে সমাধান জানাবে। ভালো না বুদ্ধিটা? কিন্তু আমার সাইকোলজিস্ট রাজি হল না। এটা নাকি এথিক্স বিরোধী। ভালো। এর বদলে স্ট্রেস রিলিফের জন্য আশা আমাকে খুব নিখুঁতভাবে হিসেব করে বের করা একটা ফর্দ পাঠিয়ে দিল।
কয়েকটা যোগা আর মানসিক ছবি বানানো এসব হাবিজাবি। পুরো ব্যাপারটা একটা ভারতীয় ব্যাপার-স্যাপার আছে। ব্যাপারটা ভালোই, কিন্তু তবু কেন যেন পুরোপুরি হচ্ছিল না। ঠিক করলাম আমার দুশ্চিন্তাও আউটসোর্স করে দেব। কয়েক সপ্তাহ ধরে একটা ব্যবসায়িক চুক্তি হয় করেও হচ্ছিল না, বরং সম্ভাবনা আরও কমে যাচ্ছিল। আমি চুল ছেঁড়া ছাড়া কিছুই করতে পারছিলাম না। আমি হানিকে জিজ্ঞেস করলাম যে সে কি আমার পক্ষ থেকে নিজের চুল ছিঁড়তে রাজি আছে কিনা, তবে দিনের কিছু সময়ের জন্য মাত্র। কিন্তু বুদ্ধিটা খুব পছন্দ হয়ে গেল ওর। এখন থেকে এসব নিয়ে আমি দুশ্চিন্তা করব, ও জবাব দিল। আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না। আমার ভয় আর দুশ্চিন্তাগুলোকে আউটসোর্সিং করাটা ছিল আমার এই মাসের সফল পরীক্ষণ। যখনই আবার আমার দুশ্চিন্তা ফিরে আসতে চাইত, তখনই নিজেকে বলতাম যে হানি সব দেখছে, মজা করছি না, এতেই কাজ হয়ে যেত। এক নজরে কোথায় থাকবেন আপনি? ভবিষ্যৎ আসলে বর্তমানেই লুকিয়ে আছে, শুধু এখনও ভাঁজ খোলা বাকি। উইলিয়াম গিবসন, নিউরোম্যান্সের লেখক, ১৯৮৪ সালে সাইবার স্পেস শব্দটা প্রবর্তন করেন। সম্পূর্ণ স্বয়ংক্রিয়তার একটা ছোট্ট উদাহরণ এখানে পেশ করা হলো। সকালে ঘুম থেকে উঠলাম আমি। সেদিন ছিল সোমবার। বুয়েনোস আয়ার্সে বসে সকালের চমৎকার নাস্তা করার পর তাই ১ ঘণ্টার জন্য ইমেল চেক করতে বসলাম। ভারত থেকে সৌম্য খবর দিয়েছে যে ও আমার হাইস্কুলের এক হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেয়েছে আর ইয়োরম্যানের অনুকূলে একটা এক্সেলে করার রিপোর্ট পাঠিয়েছে। গত বছর আমি ছুটিতে আর বিভিন্ন বিষয়ে নানান কাজে কতটা সময় কাটিয়েছি। তৃতীয় আরেকজন ভারতীয় সহকারী এই সপ্তাহে কার সাথে কখন দেখা করব সেসব ঠিক করে ফেলেছে। সে একই সাথে জাপানের সেরা কেন্ডো স্কুল আর কিউবার সেরা সালসা শিক্ষককে খুঁজে বের করেছে। পরের ইমেল ফোল্ডার খুলে আমার চেহারায় সন্তুষ্টির হাসি খেলে গেল। বেথে আমার অ্যাকাউন্ট ম্যানেজার টেনেসি গত সপ্তাহে প্রায় ২ ডজন সমস্যা সফলতার সাহায্যে সমাধান করেছে। চাইনা আর সাউথ আফ্রিকার ২জন বড়সড় কাস্টমার তাতে বেয়ে যায় খুশি। এছাড়া আমার মিশিগানের ম্যানেজারের সাথে মিলে ট্যাক্সের ব্যাপারটাও সামলে ফেলেছে। ট্যাক্স দেওয়া হয় আমার ক্রেডিট কার্ড দিয়ে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে একবার তাকিয়ে বুঝা গেলাম যে গত মাসের তুলনায় আমার অ্যাকাউন্টে এ মাসে বেশি টাকা জমা হয়েছে। আমার স্বয়ংক্রিয় জীবনে সব ঠিকভাবেই চলছিল। দিনটা ছিল আলোয় ভরা। আমিও হাসিমুখেই ল্যাপটপ বন্ধ করলাম। মাত্র $৪ দিয়ে আমি যত পারো তত খাও বুফে নাস্তা সেরেছি মাত্র। ভারতীয় লোকগুলোর বেতন ঘণ্টা প্রতি $৪ থেকে $10। আমার এদেশের কর্মচারীদের আমি বেতন দিই পারফরমেন্সের ওপরে বা যখন মাল ডেলিভারি হয় তখন। সব মিলিয়ে দেখেশুনে যা বুঝলাম তা হচ্ছে টাকার পরিমাণ কমা বা লোকসান হওয়াটা মোটামুটি অসম্ভব। যখন আপনি আয় করেন ডলারে, খরচ করেন পেসোতে আর জরিমানা দেন রুপিতে, তখন আসলেই মজার সব ব্যাপার দেখতে পাবেন। কিন্তু মজা শুধু শুরু হবে তখন। কিন্তু আমি তো সামান্য একজন চাকুরে মাত্র, আমার কি হবে? কেউ আপনাকে স্বাধীনতা এনে দিতে পারে না। কেউ আপনাকে ন্যায় বিচার বা সুষম অধিকার দেবে না। যদি মরদ হয়ে থাকেন তাহলে আপনাকেই এসব আদায় করে নিতে হবে। ম্যালকম এক্স স্পিক্স। একজন রিমোট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখা কিন্তু একটা বিশাল ধাপ, আর এর মাধ্যমে আপনি শিখতে শুরু করবেন কিভাবে নির্দেশ দিতে হয়, কিভাবে আজ্ঞাবাহীর বদলে দলপতি হওয়া যায়। এনারদের সবচেয়ে সূক্ষ্ম গুণটা অর্জনের জন্য এটা হচ্ছে একটা ছোট মাত্রার ট্রেনিং বলতে পারেন, আর গুণটা হচ্ছে দূরে থেকেই যথাযথ ব্যবস্থাপনা ও যোগাযোগ। কিভাবে বস হতে হয় সেটা শেখার উপায় হচ্ছে এটা। এতে সময় নষ্ট হয় না, টাকাও তেমন লাগে না, ঝুঁকিও কম। আপনার আসলেই সহকারী লাগবে কি লাগবে না সেটা এখানে খুব বেশি জরুরি না। এটা মূলত একটা অনুশীলন। একই সাথে আপনি আসলেই উদ্যোক্তা হতে পারবেন কিনা সেটারও একটা লিটমাস টেস্ট হয়ে যাবে এর মাধ্যমে। আপনি কি অন্য মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেন? আপনাকে যদি ঠিকভাবে শেখানো হয় আর আপনি যদি অনুশীলন করেন তাহলে পারারই কথা। বেশিরভাগ উদ্যোক্তাই ব্যর্থ হয়, কারণ দেখা যায় তারা সাঁতার না শিখেই একেবারে সাগরের গভীর পানিতে ঝাঁপ দেয়। একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করাটাও ঠিক একরকমে একটা অনুশীলন হিসেবে কাজ করবে। মাত্র ২ থেকে ৪ সপ্তাহে ব্যবস্থাপনার একেবারে মূল জিনিসগুলো শিখতে পারবেন, তাও মাত্র $১০০ থেকে $৪০০। এটা আসলে একটা বিনিয়োগ, ব্যয় না। আর আরওআইও দুর্দান্ত। মাত্র ১০ থেকে ১৪ দিনের মাঝেই ফল পেতে শুরু করবেন। এরপর থেকেই দেখবেন এটা আসলে একদম খাঁটি একটা সময় সাশ্রয়ী মুনাফায় পরিণত হয়েছে। এনআরের একজন সদস্য হওয়া মানে শুধু বুদ্ধি দিয়ে কাজ করা নয়, এর মানে হচ্ছে এমন একটা সিস্টেম বানানো যা আপনি না থাকলে আপনার বদলে কাজ করতে থাকবে। প্রথম অনুশীলন এটাই। যদি আপনার একজন উদ্যোক্তা হওয়ার কোনো ইচ্ছাও না থাকে, এটা হবে আমাদের সেই ৮০/২০ বাতিল করার প্রক্রিয়ারই একটা বর্ধিত অংশ। আপনি যদি এমন কিছু তৈরি করা শুরু করেন যা আপনার জায়গাটা নিতে পারবে, সেটা ঘটার সম্ভাবনা না থাকলেও দেখা যাবে এমন কিছু পরিমার্জিত নিয়মনীতি আপনি তৈরি করে নিচ্ছেন যা আপনার দৈনন্দিন জীবন থেকে অপ্রয়োজনীয় ব্যাপার-স্যাপার আর বাহুল্যকে ছেটে ফেলতে বাধ্য করবে।
আজেবাজে বিরক্তিকর কাজগুলো তখনই দূর হবে যখন আপনি অন্য কাউকে দিয়ে সে কাজটা করাতে পারবেন। কিন্তু খরচের ব্যাপারটা, এই জায়গাটাই সবাই আটকে যায়। আমি নিজেই যদি একজন অ্যাসিস্ট্যান্টের চেয়ে ভালো কাজটা পারি, তাহলে আমি কেন খামাখা টাকা খরচ করব? কারণ এই কাজটার উদ্দেশ্য হচ্ছে নিজের সময় বাঁচিয়ে আরও বড় ও উত্তম কাজের দিকে মন দেওয়া। আপনাকে সেই অধ্যায়ে শেখানো হবে কিভাবে স্বল্প খরচেই আপনি এই জীবনধারাকে পরিবর্তন করতে পারবেন। আপনি যে নিজে করলে যে কোনো কাজই অনেক সস্তায় করা যেত সেটা আমি ভুলে যেতে বলছি না, কিন্তু সস্তায় করার মানেই কিন্তু এই না যে কাজটা আপনাকে করতে হবে। আপনার ঘন্টা প্রতি $20 থেকে $25 দামের সময় যদি এমন কিছুর পেছনে ব্যয় করেন যেটা অন্য কেউ মাত্র $10 করে দেয়, তাহলে আপনিই ভেবে দেখুন আসলে কোনটা অপচয়। তাই একটু একটু করে হলেও আপনার উচিত নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেওয়া অভ্যাস করানো। অল্প মানুষই এটা করে, এই কারণেই খুব অল্প মানুষই আসলে আদর্শ জীবন আচরণ করে। এমনকি মাঝে মাঝে যখন দেখা যায় যে এর খরচ আপনার ঘন্টা প্রতি আয়ের চেয়ে বেশি, তবু এর গুরুত্ব কমবে না। ধরা যাক যে আপনি বছরে $50,000 অর্থাৎ ঘন্টায় $25 কামান। বছরে 50 সপ্তাহ, সোম থেকে শুক্র 9টা থেকে 5টা। আপনি যদি একজন অতি দক্ষ অ্যাসিস্ট্যান্টকে ঘন্টায় $30 করে দেন আর সে প্রতি সপ্তাহে আপনার পুরো 8 ঘন্টার একটা শিফট বাঁচিয়ে দেয়, তাহলে আপনার খরচ পড়বে আপনার বেতন বাদ দিয়ে $40, সাথে বেঁচে যাবে একদিন। আপনি কি সোম থেকে শুক্রের বদলে বৃহস্পতিবার পর্যন্ত কাজ করার জন্য $40 খরচ করবেন? আমি করি, এবং আমি করি। মনে রাখবেন, এরকম খরচের ব্যাপারটা কিন্তু খুবই বিরল। কিন্তু যদি আমার বস ক্ষেপে যায়? এটা আসলে ধর্তব্যের মতো কোনো বিষয় না, কিন্তু তবু সাবধানের মার নেই। বস সম্পৃক্ত না এমন কোনো কাজ যদি আপনি এরকম করে করেন, তাহলে তার খবরদারি করার কোনো যৌক্তিক বা নৈতিক কারণ নেই। তাই শুরুতেই ব্যক্তিগত কাজ দিয়ে শুরু করা উচিত। সময়ের দাম অনেক। আপনি যদি দৈনন্দিন ঝুটঝামেলায় সময় নষ্ট না করে আরও ভালো কোনো ব্যাপারে ব্যয় করতে পারেন, তাহলে দেখবেন এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার জীবনকেও সহজ করছে, আবার আপনার ব্যবস্থাপনা শেখাটাও একই গতিতে চলছে। এছাড়া যেসব ব্যবসায়িক আলোচনায় টাকা পয়সার ব্যাপার ঠিক হয় না বা আপনার কোম্পানির নামধাম ব্যবহৃত হয় না, সেসব মিটিংয়ে আপনি চাইলে আপনার বদলে প্রতিনিধি পাঠাতে পারবেন। তাহলে এখন কি সহকারী বাহিনী বানাতে প্রস্তুত? তবে তার আগে এটার নেতিবাচক দিকগুলো সম্পর্কেও জানা যাক। ক্ষমতার অপব্যবহার আর দুর্ব্যবহার বন্ধ করার জন্য একটা পর্যালোচনা এখানে পেশ করা হলো। প্রতিনিধি পাঠানোর বিপদ শুরু করার আগেই জেনে রাখুন, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন কৌশল বা প্রযুক্তি প্রয়োগের দুটো দিক আছে। যদি কোনো সুদক্ষ কর্মপ্রক্রিয়াতে প্রযুক্তিটা ব্যবহার করে তাকে স্বয়ংক্রিয় করা হয়, তাহলে প্রক্রিয়াটা আরও কার্যকর হবে। একইভাবে যদি কোনো অদক্ষ প্রক্রিয়ায় একই প্রযুক্তি ব্যবহৃত হয়, তাহলে দেখা যাবে প্রক্রিয়াটা আরও অচল হয়ে পড়ছে। বিল গেটস: কখনো কি আপনাকে অযৌক্তিক কোনো অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়েছে, অপ্রয়োজনীয় কাজ ধরিয়ে দেওয়া হয়েছে, বা কোনো কাজ সর্বোচ্চ গাফিলতির সাথে করতে বলা হয়েছে? এসব হচ্ছে চূড়ান্ত বিরক্তিকর আর বাজে কাজ। এখন আপনার দেখে দেওয়ার পালা হচ্ছে আপনি সবার চেয়ে ভালো পারেন। প্রতিনিধি ব্যবহার করতে হবে নিজের বাড়তি কাজের চাপ কমানোর জন্য। সেটা যেন এমন না হয় আপনি নতুন নতুন অদরকারি কাজ সৃষ্টি করে আরও বেশি গোলমাল পাকিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, যতক্ষণ না কোনো কাজ সুনির্দিষ্ট, স্পষ্ট আর গুরুত্বপূর্ণ না হবে, সেই কাজটা করা কারও উচিত হবে না। তাই শুরুতেই কাজ ছাঁটাই করুন। যে কাজ না করলেও না, সেই কাজ কখনোই নিজে করতে যাবেন না। যা আপনা আপনি হয়ে যায় তা কখনোই অন্যকে দিয়ে করাতে যাবেন না। নইলে দেখা যাবে আপনি শুধু নিজের না, বরং অন্যের সময় নষ্ট করছেন, আর তাতে আপনারই কষ্ট করে কামানো টাকা অপচয় হবে। এই ব্যাপারটা আপনি খুব ভালো করে বুঝুন আর এর সাথে পরিচিত হন। পরে একটু একটু করে এর ফলাফল ধরতে পারবেন। কাউকে কাজে লাগানোর আগে কাজ ছেটে ফেলতে কি বলেছিলাম? বড় বড় কোম্পানির কর্মকর্তারা ইমেইল পড়ার জন্য সহকারী রাখেন। কিছু কিছু ক্ষেত্রে এটা দরকারি। আমার ক্ষেত্রে আমি স্প্যাম ফিল্টার ব্যবহার করি, FAQ সহ অটো রেসপন্ডার ব্যবহার করি, আর আমার আউটসোর্সারদের বলেই দেওয়া আছে যে আমি সপ্তাহে তাদের 10 থেকে 20টার বেশি ইমেইলে জবাব দিব না। এতে করে দেখা যায় সপ্তাহে মাত্র 30 মিনিটে আমার ইমেইল পড়া শেষ হয়ে যায়, কারণ আমি এমন সিস্টেম করে রেখেছি যা দরকার নেই বাদ দিয়েছি, আর যা কিছু স্বয়ংক্রিয়ভাবে সম্ভব সেটা সেভাবেই করেছি। আমি মিটিং বা কনফারেন্স কলের জন্য সহকারী ব্যবহার করি না, কারণ আমি মিটিংই করি না। যদি কোনো মাসে মিনিট 20-এর জন্য কারো সাথে কথা বলতে হয়, তাহলে 1-2 লাইন লিখে একটা ইমেইল করে দিলেই হয়ে যায়। 1 নম্বর মূলনীতি হচ্ছে কাউকে কাজে লাগানোর আগেই নিজস্ব নিয়ম আর ক্রিয়াকৌশল ঘষে মেজে নেওয়া। একটা পরিশীলিত প্রক্রিয়ায় সহযোগিতার জন্য আরও মানুষ যুক্ত হলে সেই কাজের মান আর ফলাফল কয়েক গুণ পর্যন্ত বেড়ে যাবে। আর যদি কাজের প্রক্রিয়াটাই বাজে হয়, তাহলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়া বাদে আর কিছু হবে না। তালিকা করা সম্ভাবনার নতুন দুয়ার। কুকুরের মতো টেবিলের নিচে বসে থেকে চেয়ারে বসা মালিকের ছুঁড়ে দেওয়ার রুটির টুকরো আমি চাই না। আমি চেয়ারে বসে পুরো মেনুটাই চাই। বিশপ ডেজমন্ড টুটু, দক্ষিণ আফ্রিকান পাদ্রী ও কর্মী। পরের প্রশ্ন তখন দাঁড়ায়, আপনি কোন কাজটা অন্যকে দিয়ে করাবেন? এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু আমি প্রশ্নটার উত্তর দিতে চাচ্ছি না।
আমার এখন ফ্যামিলি গাই দেখতে ইচ্ছে পড়ছে। সত্যি কথা যদি বলি, কাজ না করার জন্য আমাকে এই যে বইটা লিখতে হচ্ছে, এর জন্য আমার প্রচুর কাজ করা লাগছে। ব্রিকওয়ার্কের রীতিকা আর ইয়োরম্যানের ভেঙ্কি আমার চেয়ে ভালো করে এই অংশটা লিখতে পারবে। তাই আমি শুধু 2টো নিয়ম লিখে দিয়ে কেটে পড়ব, আর বিশদ কাজ করার মানসিক পরিশ্রমটা এখন ওদের হবে। নিয়ম 1, অন্যকে দিয়ে যা করাবেন সেই কাজটা হতে হবে সময় সাপেক্ষ এবং সুস্পষ্ট। আপনার যদি গলাকাটা মুরগির মতো এদিক সেদিক ছুটে বেড়ানোর অভ্যাস থাকে আর একজন সহকারী রাখেন সেই কাজ করার জন্য, তাহলে তাতে দুনিয়ার কোনো লাভ ক্ষতি কিচ্ছু হবে না। নিয়ম 2, হালকা করে বলি, ব্যাপারটা থেকে মজা নেওয়ার চেষ্টা করবেন। বেঙ্গালুরু তো সাংঘাইতে থাকা কাউকে দিয়ে বন্ধুদের ইমেল পাঠিয়ে দুপুর বা রাতে খেতে যাওয়ার তারিখ ঠিক করান। অচেনা নাম্বার থেকে গম্ভীর গলায় ফোন করিয়ে আপনার বসকে ভয় দেখান। কার্যকর হওয়া মানে কিন্তু সবসময় সিরিয়াস হওয়া এমনটা না। কোনো কিছু নিয়ন্ত্রণের ক্ষমতা নিজের হাতে থাকাটা বেশ ভাবের, তাই নিজের মনের মাঝে চেপে রাখা অবদমিত ইচ্ছাগুলো এই ফাঁকে পূরণ করে ফেলুন। তবে এমন কিছু করবেন না যার ফলাফল পরে ঝামেলার হতে পারে। ব্যক্তিগত সহকারী নিন ও হাওয়ার্ড হিউজেসের মতো হন। হাওয়ার্ড হিউজেসকে চেনেন? ওই যে দি এভিয়েটার সিনেমাটা যার জীবনী অবলম্বনে বানানো, তাকে বলা হয় অর্থনৈতিক দিক দিয়ে ওই সময়ের সবচেয়ে সফল ব্যক্তি হিসেবে। কিন্তু তার একটা কুখ্যাতি ছিল তার সহকারীদের নানান আজব কাজ করতে দেওয়ার কারণে। সেটার ধরন বুঝতে হলে ডোনাল্ড বার্টলেটের হাওয়ার্ড হিউজেস হিজ লাইফ অ্যান্ড ম্যাডনেসটা দেখতে পারেন। 1, প্রথমবার বিমান ক্র্যাশ হওয়ার পর হাসপাতালে শুয়ে উনি এক বন্ধুকে বলেন যে তার বিশ্বাস তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে মূলত কমলার জুস হাওয়ার জন্য। তার মনে হলো যে বাতাস লাগলে কমলার জুস পাতলা হয়ে গুণাগুণ নষ্ট হয়ে যাচ্ছে, তাই তিনি তার সামনেই কমলা কেটে জুস বানিয়ে দেওয়ার আদেশ দিলেন। 2, হিউজেস একবার লাস ভেগাসে ঘুরতে গিয়েছিলেন। তিনি তার সব সহকারীকে বলে রেখেছিলেন তার যে মেয়েকেই ভালো লাগবে তার সাথে কথা বলার জন্য। যদি কোনো মেয়ে হিউজেসের টেবিলে বসতে রাজি হতো, তাহলে সাথে সাথে সেই সহকারী একটা চুক্তিপত্র বের করে তার সই নিয়ে নিত। 3, হিউজেসের জন্য 24 ঘন্টা একজন নাপিত প্রস্তুত থাকত, কিন্তু তিনি বছরে একবারের বেশি চুল, দাড়ি, এমনকি নখও কাটতেন না। 4, হিউজেস যখন হোটেলেই বসবাস করতেন, তখন গুজব রটে যে উনি নাকি ওনার এক সহকারীকে নির্দেশ দিয়েছেন যেন ওনার রুমের বাইরের নির্দিষ্ট একটা গাছের নিচে প্রতিদিন বিকেল 4টায় একটা চিজবার্গার রেখে আসে, উনি সেখানে থাকুন আর না থাকুন। ভেবে দেখুন ব্যাপারটা কেমন সম্ভাবনার। ঠিক যেমন মডেল ট্রেন জনগণের পরিবহনের ভোগান্তি কমিয়ে দিয়েছে, তেমনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টও যে কোনো মানুষ, এমনকি বাচ্চাকেও একজন পাগলাটে বিলিয়নিয়ারের মতো জীবনযাপন করার সুযোগ দেবে। আর বকবক করব না, বিদায় নেব এখন। মনে রাখবেন, ইয়োরম্যান ব্যক্তিগত এবং ব্যবসায়িক 2 ধরনেরই কাজ করে, তবে ব্রিকওয়ার্ক শুধু ব্যবসায়িক প্রজেক্টগুলোই দেখে। কিছু জরুরি কিন্তু নিরানন্দ কাজ দিয়ে শুরু করবেন, তারপর ঝটপট ভারী কাজ করানো কমিয়ে হালকা কাজের দিকে নজর দেবেন। ভেঙ্কি, কোনো সংকোচ করবেন না। করা সম্ভব এরকম যে কোনো কিছু চাইতে পারেন। পার্টি আয়োজন, অনুষ্ঠানে খাবার সরবরাহ, কোনো বিষয়ে খোঁজ খবর করা, আপনার হিসাবের খাতা পরিষ্কার করা, বাড়ির ব্লুপ্রিন্ট দেখে ত্রিমাত্রিক ছবি তৈরি করা। শুধু একবার বলে দেখুন, আপনার বাচ্চার জন্মদিন করার জন্য আপনার বাসার কাছে জন্মদিনের জন্য উপযোগী রেস্টুরেন্ট খুঁজে দিতে পারব। এতে করে আপনার সময় বাঁচবে, সেই সময়টুকু আপনি আপনার বাচ্চার সাথে কাটাতে পারবেন। কোন কাজ আমরা করতে পারবো না? যে সব কাজে আমাদের সশরীরে উপস্থিত হতে হয়, সেই সব কাজ আমাদের দ্বারা সম্ভব হবে না। তবে আপনি জেনে অবাক হবেন যে এই যুগে এখন আর শারীরিক উপস্থিতির কোনো জরুরতই নেই। আমরা যেসব কাজ করে থাকি সেগুলো আপনাকে জানাচ্ছি। কারো সাথে ইন্টারভিউ বা মিটিংয়ের আয়োজন করা, ওয়েব রিসার্চ, বিভিন্ন কাজ বা অ্যাপয়েন্টমেন্টের পরে ফলো আপ, অনলাইনে কেনাকাটা, বিভিন্ন দলিলপত্র তৈরি, ওয়েবসাইট ব্যবস্থাপনা, ডিজাইনিং, পাবলিশিং ইত্যাদি, ইন্টারনেটে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া, অনলাইনে আলোচনার জন্য আপনার লেখা নজরদারি, সম্পাদনা ও প্রকাশের ব্যবস্থা করা, চুক্তিপত্র তৈরি করা, লেখার প্রুফ রিডিং এবং সম্পাদনা, ব্লগে লেখার জন্য গবেষণা, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যারের ডেটাবেস আপডেট করে দেওয়া, লোক নিয়োগ দেখাশোনা করা, বিল তৈরি ও টাকা আদায়, ভয়েসমেইল মেসেজে পরিবর্তন। ব্রিকওয়ার্কের রীতি সাথে আরও যোগ করল বাজার গবেষণা, অর্থনৈতিক প্রতিবেদন, ব্যবসায়িক পরিকল্পনা, শিল্প পর্যালোচনা, বাজার যাচাই প্রতিবেদন,
প্রেজেন্টেশন তৈরি, রিপোর্ট ও নিউজলেটার বানানো, আইনি সহায়তা, হিসাবপত্র, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডেটাবেস হালনাগাদ করা, ক্রেডিট স্কোরিং, বিভিন্ন পণ্য আনা নেওয়ার ব্যবস্থাপনা। ভেঙ্কি আমাদের এক আত্মভোলা কাস্টমার ছিলেন। আমাদের কাজ ছিল তাকে বিভিন্ন জিনিস সময়মতো মনে করিয়ে দেওয়া। আরেকজন ছিলেন যাকে প্রতিদিন সকালে ডেকে তুলে দিতে হতো। হারিকেন ক্যাটরিনার পর হারিয়ে যাওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন মানুষ খুঁজে দিয়েছি। আমাদের কাস্টমারদের চাকরি খুঁজে দিয়েছি। তবে আমার এখন পর্যন্ত সবচেয়ে পছন্দের কাজটা হচ্ছে, আমাদের এক কাস্টমারের একটা পায়জামা ছিল যেরকম ডিজাইনের পায়জামা এখন আর পাওয়া যায় না। উনি লন্ডন থেকে সেগুলো বেঙ্গালুরুতে পাঠিয়েছেন। আমরা এখন হুবহু এটার মতো করে আরেকটা বানিয়ে পাঠাব। এরকম আরও উদাহরণ দেওয়া যাবে। একজন কাস্টমারের পার্কিং জরিমানা পরিশোধ করে দেওয়া, একই সাথে তাকে গাড়ির স্পিড বেশি তুলে জরিমানার শিকার না হওয়ার কথা মনে করিয়ে দেওয়া, কাস্টমারদের স্বামী বা স্ত্রীদের কাছে ক্ষমা চেয়ে গিফট, ফুল বা কার্ড পাঠানো, ডায়েট প্ল্যান বানিয়ে দেওয়া, প্রতিদিন সেটা খেতে মনে করিয়ে দেওয়া, ওই ডায়েট প্ল্যান অনুসারে বাজার করে দেওয়া, চাকরি খুঁজে দেওয়া। আমরা কাস্টমারের সিভি বানিয়ে দিয়েছি, আবেদনপত্র লিখে দিয়েছি, চাকরি খুঁজে 30 দিনের মাঝে চাকরির ব্যবস্থা করে দিয়েছি। সুইজারল্যান্ডের জেনেভার একটা বাড়ির জানালার কাঠামো ঠিক করে দিয়েছি। শিক্ষকের ভয়েসমেল থেকে বাড়ির কাজের তথ্য সংগ্রহ করে বাচ্চার বাবাকে ইমেল করে দিয়েছি। বাচ্চাদের জন্য জুতোর ফিতে বাঁধার সবচেয়ে সহজ উপায় খুঁজে বের করেছি, বাচ্চার বাবার অনুরোধে। কোথাও বেড়াতে যাওয়ার আগেই সেই শহরে আপনার গাড়ির জন্য পার্কিংয়ের জায়গা খুঁজে রাখা। ময়লা ফেলার বক্স কিনে দিয়েছি। নির্দিষ্ট সময়ের 5 বছর আগেই একটা নির্দিষ্ট জায়গার প্রকৃত আবহাওয়ার পূর্বাভাস বের করে দিয়েছি, সেটা একটা মামলার কাজে সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়েছে। কাস্টমারদের পক্ষ থেকে তাদের বাবা মায়ের সাথে কথা বলেছি। আমার বইয়ের পাঠক ডেভিড ক্রসের গল্প শুনুন। উনি বাড়িতে একজন ব্যক্তিগত রাঁধুনি রেখেছিলেন, প্রতিবেলা $5 করে। ব্যাপারটা সম্ভাবনার কথা চিন্তা করলেই তো জিভে জল চলে আসার কথা। ওনার ভাষ্যমতে, আমার পছন্দের খাবার বানিয়ে দেওয়ার জন্য আমি একজনকে খুঁজছিলাম। আমি নিজেও রাঁধতে জানি, কিন্তু মাঝে মাঝে আমি খুব ব্যস্ত থাকি, আর তখন দেখা যায় বাসাতেও কেউ নাই। তাই আমি একটা বিজ্ঞপ্তি লিখে ক্রেগস লিস্টে পোস্ট করে দিই। বিজ্ঞপ্তিতে আমি খুব নির্দিষ্ট করে কয়েকটা শর্ত লিখে দিয়েছিলাম। ফলে দেখা গেল 2 মাসে মাত্র 2 জন আবেদন করেছেন। এর মধ্যে একজন 10-এ 2 পাওয়ার মতো। অন্যজনকে আমি নিয়োগ দিলাম। সে বহু বছর ধরে হরে কৃষ্ণের ভক্ত, ভারতেও ছিল অনেকদিন। আর যেই খাবারটা রান্না করে খাওয়ালো সেটা খেয়েই বুঝলাম যে লোকটা নিজের কাজ জানে। খাবারের স্বাদ ছিল অসাধারণ, আর বেতনটাও ছিল চরম সস্তা। আমরা শহরে গেলে হাতের কাছে যা পাই বাজার করে নিয়ে আসি, আর মাত্র $5-এই সুস্বাদু ভারতীয় খাবারের স্বাদ গ্রহণ করতে পারছি। এরকম স্বাদের খাবার আমি আসলেই কোথাও খাইনি। আমি এখন অন্যান্য দেশি খাবারও রান্না শিখব বলে ঠিক করেছি, থাই, ইটালিয়ান, চাইনিজ এসব। এর মানে হচ্ছে এখন আমি রান্না করতে গেলে আগের চেয়ে আরও অনেক বেশি মজা পাব, কারণ এখন আর আমি একা রান্না করি না। ভারতীয় এশিয়ান নিরামিষভোজী রাঁধুনি প্রয়োজন। তারিখ 2007-07-25। হ্যালো, আমরা এখানকার স্থানীয় একটি পরিবার, কিন্তু আমরা ভারতীয় এবং এশিয়ান নিরামিষ খাবার খুব পছন্দ করি। আমরা তাই এই ধরনের খাবার রান্নার অভিজ্ঞতা সম্পন্ন একজন রাঁধুনি খুঁজছি, যিনি আমাদের এই সুস্বাদু, তরতাজা ও খাঁটি ভারতীয় এশিয়ান খাবার রান্না করে খাওয়াবেন। আপনি যদি শখের বশে মাঝে মাঝে রান্না করে থাকেন বা রান্না করতে বই দেখা লাগে, তাহলে দয়া করে আবেদন করবেন না। তবে যদি ভারতীয় নিরামিষ রান্নার আদ্যপ্রান্ত জানেন আর একদম আসল স্বাদের, স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার রাঁধতে জানা থাকে, তাহলে সানন্দে আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আপনি ভারতীয়, পাকিস্তানি বা পাঞ্জাবি হন আর নিজেদের দেশি খাবার, রান্না আর সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ব্যক্তিগত অভিজ্ঞতা প্রয়োগ করতে চান, তাহলে তো সোনায় সোহাগা। সেই সাথে যদি খাবারের আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে জানা থাকে, তাহলে আরও ভালো হয়, তবে সেটা জরুরি নয়। দয়া করে আপনার অভিজ্ঞতার পূর্ণ বর্ণনা এবং আপনার জানা কয়েকটা রেসিপি সহ যোগাযোগ করবেন। যদি আমাদের আপনাকে পছন্দ হয়, তাহলে আপনাকে একবার আমাদের রান্না করে খাওয়াতে হবে। সেটা সম্পূর্ণ ব্যবহার আমরাই বহন করব। আরেকটা ব্যাপার, চাকরিটা পূর্ণ মেয়াদী নয়। আপনার ট্যাক্স এবং অন্যান্য খরচের দায়িত্ব আপনার।
আমরা আপনাকে ঘন্টা হিসেবে বেতন দেব, বাজারের সম্পূর্ণ খরচও আমাদের। আপনি চাইলে আপনার বাসাতেও রান্না করতে পারবেন, তারপর ফ্রিজে রেখে দিলে আমরা সেখান থেকে নিয়ে আসব। মেনু বাছাই করতে আমরা আপনাকে পূর্ণ সহযোগিতা করব, আর রান্নাটাও আপনার সময় ও সুযোগ বুঝে করতে পারবেন। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ। কোনটা বেছে নেবেন, নয়াদিল্লি নাকি নিউ ইয়র্ক? পৃথিবীতে তো হাজার হাজার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। কিভাবে আপনি আপনার জন্য উপযোগী কাউকে খুঁজে পাবেন? এই অধ্যায় শেষ হবার পরেই শিখে যাবেন কোথায় আপনাকে খুঁজতে হবে। তবে আপনি যদি শুরুতেই কয়েকটা মানদণ্ড ঠিক না করে রাখেন, তাহলে বিভ্রান্তি আর দ্বিধার সমুদ্রে হারিয়ে যাবেন। মাঝে মাঝে এই প্রশ্নটা দিয়ে শুরু করলে কাজ হয়। পৃথিবীর কোথাকার, কাছে নাকি দূরে? মেড ইন ইউএসএ এখন আর আগের মতো আবেদন রাখে না। দুনিয়ার উল্টো পাশে তৃতীয় বিশ্বে বিনিয়োগের সুবিধা দুটো। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখন আপনার কাজ হতে থাকবে, আর আপনার কাজের জন্য খরচও কম হবে। সময় এবং টাকা দুটোই সাশ্রয়। ঋতিকা সময় সাশ্রয়ের কথা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেছে। কেউ যখন নিউ ইয়র্ক সিটিতে নিজের কর্মক্ষেত্র থেকে বেরিয়ে যাচ্ছে, তখন সে চাইলেই ভারতে থাকা তার ব্যক্তিগত সহকারীকে তার অ্যাসাইনমেন্টটা দিয়ে দিতে পারে। পরদিন সকালের আগেই তারা সেটা প্রস্তুত করে রাখবে। ভারতের সাথে সময়ের ব্যবধানের কারণেই আপনি যখন ঘুমাবেন তখন আপনার কাজ হতে থাকবে, আর জেগে উঠেই গরম গরম নিজের কাজ হাতে পেয়ে যাবেন। সহকারীরাই চাইলে আরও অনেক কাজই ঠিক করে দিতে পারে। ধরেন, কেউ কি বই পড়বে সেটার ব্যাপারে পরামর্শ তারা দিতে পারে। ভারতীয় আর চাইনিজ বা এরকম অন্যান্য উন্নয়নশীল দেশের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা প্রতি ঘন্টায় $4 থেকে $15 আপনার কাজ করে দেবে। একেবারে সাধারণ কর্মকাণ্ড থেকে শুরু করে একেবারে হার্ভার্ড বা স্ট্যানফোর্ডের MBA বা PhD সমপর্যায়ের কাজ করাতে পারবেন। পুঁজি বাড়ানোর জন্য ব্যবসায়িক বুদ্ধি দরকার? ব্রিকওয়ার্ক মাত্র $2,500 থেকে $5,000 এই ব্যবস্থা করে দেবে। বিদেশি এই সহায়তা গ্রহণ শুধু অপেশাদার লোকেই নেয় না। দেশের শীর্ষ 5টা অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট ফার্ম, যারা তাদের কাস্টমারদের কাছ থেকে 6 অঙ্কের বিল নেয়, সেগুলোর বড় কর্তাদের থেকে একদম সরাসরি শুনেছি যে তারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করে দেওয়ার জন্য ভারতীয় ফার্ম নিয়োগ দেয়, আর এতে তাদের খরচ হয় মাত্র 4 অঙ্কের। আমেরিকা বা কানাডাতে প্রতি ঘন্টা কাজের দর $25 থেকে $100। তাহলে এখন বলুন, কোথায় কাজ করাবেন? অবশ্যই বেঙ্গালুরুর, তাই তো? উত্তর হল না। এখানে মানদণ্ড হচ্ছে প্রতি কাজ পেছনে ব্যয়িত টাকা, প্রতি ঘন্টা হিসেবে ব্যয় না। বিদেশ থেকে সাহায্য নেওয়ার 1 নম্বর প্রতিবন্ধকতা হল ভাষার সমস্যা। প্রায়ই দেখা যায় কাজটা বোঝাতেই সময় শেষ হয়ে যায়, বারবার করে বোঝাতে হয়, শেষে খরচ হয় 4 গুণ। প্রথম যখন আমি একজন ভারতীয় সহকারী নিয়োগ দিই, তখন যে মস্ত ভুলটা করেছিলাম সেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সময় বেঁধে দিয়েছিলাম না। পরে যখন খোঁজ নিতে গেলাম, তখন দেখি ব্যাটা আমার একটা সূত্রের পেছনে 23 ঘন্টা সময় লাগিয়ে ফেলেছে। পরের সপ্তাহে একটা সম্ভাব্য ইন্টারভিউয়ের সময় ঠিক করেছে, কিন্তু সেটাও চুল সময়। দারুণ না? 23 ঘন্টায় প্রতি ঘন্টায় $10 করে খরচ হলো $230। একই কাজ আমি 1 সপ্তাহ পরে একজন কেনেডিয়ানকে দিই, ঘন্টায় $25 করে সে মাত্র 2 ঘন্টায় কাজটা সেরে দেয়। খরচ হলো মাত্র $50, লাভ হলো 4 গুণ। সেজন্য আমি পরে ওই ভারতীয় ফার্মকে অনুরোধ করি যেন আমাকে এমন একজন সহকারী দেওয়া হয় যার দক্ষতা হবে কেনেডিয়ান ওই লোকটার মতো। কোনটা বাজবেন সেটা বুঝবেন কিভাবে? সবচেয়ে মজার ব্যাপার, এটা আপনাকে ভাবতে হবে না। যা করতে হবে তা হচ্ছে কয়েকজন অ্যাসিস্ট্যান্টকে বাজিয়ে দেখতে হবে। এতে আপনার যোগাযোগে দক্ষতাও বাড়বে, আবার বুঝেও যাবেন কাকে রাখবেন আর কাকে বাদ দেবেন। কাজ বিচারি বস হওয়া কিন্তু চারটিখানি কথা না। সেজন্য আপনাকে বেশ কয়েকটা শিক্ষা নিতে হবে। প্রথমত, প্রতি ঘন্টায় কত খরচ হচ্ছে সেটা কিন্তু আপনার কাজের মূল মূল্য নির্ধারক না। আপনি হিসেব করবেন কাজ প্রতি খরচ। যদি আপনাকে আপনার সহকারীকে বোঝাতে বা অন্য কোনো ব্যাপারে সময় ক্ষেপণ করতে হয়, তাহলে সেজন্য একটা সময় আগেই নির্ধারণ করে রাখবেন, আর সেই হিসেবে বিল হিসেব করে আপনার ধারণাকৃত খরচের সাথে যোগ করে রাখবেন। মাঝে মাঝে অবাক হয়ে যাবেন, আপনার হয়ে 3টে দেশের লোক কাজ করছে। কথাটা বলতে পারা বেশ ভাবের, কিন্তু সেই 3 জনকে শেখাতে পড়াতেই যদি আপনার সব সময় চলে যায়, তাহলে আপনার জীবন সহজ হওয়ার পরিবর্তে আরও জটিল হয়ে যাবে। দ্বিতীয়ত, পুডিং না খেয়ে যেমন কেমন হয়েছে বলা যায় না, তেমনি কোনো সহকারীর সাথে একবার কাজ না করে আপনি কখনোই পুরোপুরি নিশ্চিত হতে পারবেন না যে সে আসলে কী রকম। তবে ভাগ্যক্রমে কিছু কৌশল প্রয়োগ করলে আপনি এই ব্যাপারে জেতার আশা করতে পারেন। এর মধ্যে প্রথম হচ্ছে একক কাউকে ভাড়া না করে কোনো ফার্মের সাথে যোগাযোগ করা। একক বনাম সহযোগী দল। ধরে নিলাম আপনি একদম ঠিকঠাক সহকারী খুঁজে পেলেন, সে আপনার হয়ে সমস্ত ফরমাইশ খেটে দেয়, আর আপনি এই ফাঁকে বহুদিন ধরে পরিকল্পনা করে রাখা থাইল্যান্ড ট্যুরটা সারতে গেলেন। আপনার অনুপস্থিতিতেও আপনার হয়ে কেউ আপনার সব কিছু চালাচ্ছে, ভাবতেই কিন্তু ভালো লাগবে। অবশেষে কি শান্তি! ব্যাংকক থেকে ফুকেটের ফ্লাইটে ওঠার 2 ঘন্টা আগে আপনার কাছে একটা ইমেল এলো,
আপনার সহকারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, আগামী 2 সপ্তাহ কাজ করতে পারবেন না, আপনার ছুটি তখনই বাতিল। আমি কখনোই শুধু একজনের ওপরে নির্ভরশীল হওয়া পছন্দ করি না, আর ভুলেও কাউকে কখনো এই পরামর্শ দিই না। এই উচ্চ প্রযুক্তির যুগে বলা হয় ব্যর্থতার এক কারণ, মানে একটিমাত্র দুর্বল ভিত্তি যার উপর বাকি সব নির্ভর করে। এই আইটি-এর যুগে প্রাচুর্য জিনিসটা আসলে হচ্ছে পণ্য বেচার ধান্দা। আর ভার্চুয়াল সহকারীদের ক্ষেত্রে প্রাচুর্য মানে হচ্ছে এমন ব্যবস্থা যাতে আপনাকে পিছিয়ে পড়তে না হয়। আমার পরামর্শ হচ্ছে আপনি সহকারীদের ফার্মের সাথে যোগাযোগ করুন, অথবা কয়েকজন সহকারী মিলিয়ে একটা টিম বানিয়ে ফেলুন। একজন সহকারী রাখবেন না। জানি এরকম অনেক উদাহরণ আছে যেখানে দেখা যায় যে একজন সহকারী নিয়েও কয়েক দশক কোনো ঝামেলা ছাড়াই কাটিয়ে দিয়েছে অনেকে। কিন্তু আমি বলবো সেটাকে উদাহরণ হিসেবে না নেওয়ার জন্য। সেটা একটা ব্যতিক্রম। পরে দুঃখ পাওয়ার চেয়ে সাবধান থাকা ভালো। যে কোনো ধরনের ঝামেলা এড়ানো ছাড়াও দলীয় একটা কাঠামো থাকা মানে হচ্ছে আপনি চাইলেই একসাথে কয়েকটা কাজে লোক নিয়োগ করতে পারবেন, আর সেজন্য বারবার যোগ্য লোক খুঁজতে হবে না। ব্রিকওয়ার্ক আর ইয়োরম্যান দুটোই এরকম কাঠামোধারী। এরা প্রথমে আপনাকে একজন পার্সোনাল অ্যাকাউন্ট ম্যানেজার ঠিক করে দেবে। সে আপনার চাহিদা শুনে সেই কাজের সবচেয়ে যোগ্য লোকগুলোকে আপনার কাজে নিযুক্ত করবে। শিফট ধরে এরা কাজ করবে আপনার জন্যে। গ্রাফিক ডিজাইন লাগবে, হয়ে যাবে। ডেটাবেস ম্যানেজমেন্ট, হয়ে যাবে। জনে জনে ধরে ধরে ফোন করে আমার কাজ ধরিয়ে দেওয়া আমার পছন্দ না। আমার পছন্দ এক থামায় সব করা, আর সেজন্যে কিছু বাড়তি পয়সা দিতেও আপত্তি নেই। আপনাদের প্রতিও পরামর্শ থাকবে এরকম করার জন্যে। তবে মনে রাখবেন, দল হওয়া ভালো মানে কিন্তু সেটা বড় যেন না হয়, শুধু একজনের বদলে কয়েকজন। এখন পর্যন্ত আমার পাওয়া সবচেয়ে ভালো সহকারীটা ভারতীয়। তার অধীনে আছে 5 জন অতিরিক্ত সহকারী। 3 জনই যথেষ্ট যদিও, তবে 2 জন বেশি কম হয়ে যায়। ভয় নং 1, সোনা, তুমি নাকি চায়নাতে একটা পোর্শে কিনেছ? আপনাদেরও নিশ্চয়ই নানা রকম ভয় আছে। এজেরও ছিল। আমার আউটসোর্সাররা এখন আমার সম্পর্কে বলতে গেলে প্রায় সবই জানে। শুধু আমার শিডিউল, আমার কোলেস্ট্রল, আমার বাচ্চা না হওয়ার সমস্যা, আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা আমার পাসওয়ার্ডগুলো না। এর মধ্যে একটা হলো বাচ্চাকালে শেখা একটা গালি। মাঝে মাঝে আমার ভয় হয় আমি যদি কোনোভাবে আমার আউটসোর্সারদের খেপিয়ে দেই, তাহলে দেখা যাবে আমার মাস্টার কার্ডে অনন্তপুরের লুইস ভিটন থেকে $12,000 বিল জমা হয়েছে। খুশির খবর হচ্ছে টাকা পয়সা বা অন্য কোনো গোপনীয় ব্যাপারের অবৈধ ব্যবহার খুবই বিরল। আমি যাদের সাথেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে কথা বলেছি তাদের এই প্রশ্নটা করেছি, আর সংখ্যাটা অনেক। এর মধ্যে শুধু একজনের কাছে শুনেছি যে তার তথ্য নিয়ে অপব্যবহার করা হয়েছে, আর ঘটনাটা ঘটিয়েছিল আমেরিকার একজন ভিএ। কাজের চাপ বেশি হয়ে যাওয়ায় সেই ভিএ আরেকজন ফ্রিল্যান্সারের সাহায্য নেয়, আর সেই ঘটনা ঘটায়। এখন যা বলবো তা মনে রাখবেন, কখনোই নতুন ভাড়া করা কাউকে দিয়ে এ ধরনের কাজ করাবেন না। আপনাদের ভিএদের বলে রাখবেন তারা যেন কোনোভাবেই আপনার লিখিত অনুমতি ছাড়া তাদের উপর অর্পিত কাজ অন্য কাউকে দিয়ে না করায়। ব্রিকওয়ার্কের মতো প্রতিষ্ঠিত এবং উঁচুমানের ফার্মগুলো তাই কিছু মূলনীতি অনুসরণ করে যাতে এ ধরনের অপব্যবহার বন্ধ রাখা যায়, আর যদি ঝামেলা হয়েও যায় তাহলে যেন খুব সহজেই অপব্যবহারকারীকে ধরা যায়। কর্মচারীদের অতীত খুব ভালোমতো ঘেঁটে দেখা হয়। সেই সাথে ক্লায়েন্টের গোপনীয়তা নষ্ট না করার ব্যাপারে ফার্মের যে মূলনীতি সেটা যেন ভঙ্গ না করে হয়, সেজন্য এনডিএস বা নন ডিসক্লোজার এগ্রিমেন্টসে স্বাক্ষর নেওয়া হয়। অফিসে ঢোকা আর বের হওয়ার জন্য ইলেকট্রনিক কার্ড ব্যবহার করা হয়। কাকে কোন তথ্য দেওয়া হবে বা হবে না এসব নিয়ন্ত্রণের জন্য আলাদা সুপারভাইজার আছে। অফিস থেকে কোনো প্রকার কাগজপত্র সরানো নিষিদ্ধ। একাধিক টিমগুলোর মধ্যে তথ্যের আদান প্রদান হয় না। এক্ষেত্রে ভিএলএন ব্যবহার করা হয়, ফলে ফার্মের কেউ চাইলেও অন্য কোনো টিমের তথ্যে অনাধিকার প্রবেশ করতে পারবে না। কি প্রিন্ট করা হলো সেসবের নিয়মিত রিপোর্টিং হয়। কম্পিউটারের ফ্লপি ডিস্ক আর ইউএসবি পোর্ট নষ্ট করে রাখা হয়। আন্তর্জাতিক সিকিউরিটি স্ট্যান্ডার্ডের BS 779 সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান এটা। সকল তথ্যপত্র বিনিময়ে 128 বিট এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়। নিরাপদ VPN সংযোগ ব্যবহার করা হয়। বাজি ধরে বলতে পারি যে কোনো জরুরি তথ্য আপনার কম্পিউটারের চাইতে ব্রিকওয়ার্কের কাছে শতগুণ নিরাপদ থাকবে। তারপরেও ডিজিটাল দুনিয়ায় তথ্য চুরের ভয়টাই সবচেয়ে যুক্তিযুক্ত, তাই ক্ষতিপূরণের কথা মাথায় রেখেই পূর্ব সতর্কতা অবলম্বন করা উচিত। আমি নিজে দুটো নীতি মেনে চলি, যাতে ক্ষতির আশঙ্কা কমে যায় বা কিছু হলেও সর্বোচ্চ দ্রুত সব সামলে নিতে পারি। 1. অনলাইন লেনদেন বা রিমোট অ্যাসিস্ট্যান্টের জন্য কখনোই ডেবিট কার্ড ব্যবহার করবেন না। ক্রেডিট কার্ড দিয়ে যদি কেউ আপনার অনুমতি ছাড়া খরচ করে, বিশেষ করে আমেরিকান এক্সপ্রেস কার্ডে, তাহলে আপনি চাইলেই সেই খরচ ফেরত নিতে পারবেন। সেটা খুব সহজে এবং তাৎক্ষণিকভাবে। কিন্তু কেউ যদি ডেবিট কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়, তাহলে সেই টাকা তুলতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করে কয়েক ডজন কাগজপত্র জমা দিতে হবে, আর টাকা ফেরত পেতেও লেগে যাবে কয়েক মাস, তাও যদি অনুমোদিত হয় তাহলে।
2. যদি আপনার ভিএ আপনার পক্ষে কোনো ওয়েবসাইটে ঢোকে তাহলে ওইসব সাইটের জন্য সম্পূর্ণ আলাদা লগইন আর পাসওয়ার্ড ঠিক করবেন। আমরা প্রায় সবাই একই লগইন আর পাসওয়ার্ড সব ওয়েবসাইটের জন্য ব্যবহার করি, আর এতেই সর্বনাশ হওয়ার সম্ভাবনা বাড়ে। যদি প্রয়োজন হয় তাহলে তাদেরকে বলে দিবেন যেন এই নতুন লগইন আর পাসওয়ার্ড ব্যবহার করে ওরা এসব সাইটে ঢোকে। মনে রাখবেন, এই ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ যখন আপনি এমন সহকারী ব্যবহার করবেন যে বিভিন্ন লাইভ কমার্শিয়াল ওয়েবসাইটে ঢোকার সক্ষমতা আছে। যদি তথ্য বা পরিচয় চুরির কোনো ঘটনা আপনার সাথে এখনও না ঘটে থাকে তাহলে সামনে ঘটবে। যা বললাম সেসব মেনে চলবেন, তাহলে যখন সেটা ঘটবে তখন দেখবেন অন্যান্য দুঃস্বপ্নের মতো এটাও তেমন আহামরি ভয়ঙ্কর কিছু না। সহজ হওয়ার জটিল প্রক্রিয়া। সাধারণ অভিযোগ: আমার সহকারী একটা গাধা। একটা দেখা করার সময় ঠিক করতে ওর 23 ঘন্টা লাগে। এটাই ছিল আমার প্রথম অভিযোগ। 23 ঘন্টা একেবারে গনগনে কয়লার মতো তেতেছিলাম আমি। আমার পাঠানো ইমেল পড়লেই সেটা বুঝতে পারবেন। প্রিয় আব্দুল, আপনার কাজের তালিকা দেওয়া হলো। আগামী মঙ্গলবারের আগে শেষ করবেন। কোনো কিছু বুঝতে না পারলে কষ্ট করে ফোন বা ইমেল করবেন। 1. https://www.msnbc.msn.com/id/126066006/site/newsweek এই আর্টিকেলে গিয়ে ক্যারল মেলিগা, মার্ক আর জুল জেকেলের ফোন, ইমেল বা অন্য কোনো যোগাযোগের মাধ্যম খুঁজে বের করুন। https://www.msnbc.msn.com/id/126527896/site/newsweek এখান থেকে রব লংয়ের জন্যও একই জিনিস বের করবেন। ক্যারল, মার্ক, জুলি আর রবের সাথে 30 মিনিট করে সাক্ষাৎকারে ব্যবস্থা করবেন। www.myevents.com ইউজারনেম নটরিয়েল, পাসওয়ার্ড ডোন্ট ট্রাই ইট ব্যবহার করে আমার ক্যালেন্ডারে আগামী সপ্তাহের যে কোনো দিন সকাল 9টা থেকে রাত 9টার ভেতরে সাক্ষাৎকারের সময়টা বসিয়ে দেবেন। এমন কয়েকজন আমেরিকান লোকের নাম, ইমেইল আর ফোন নম্বর সবচেয়ে কম গুরুত্বপূর্ণ জোগাড় করবেন, যারা বসের আপত্তি সত্ত্বেও দেশের বাইরে নানান কাজ করিয়ে নিয়েছেন। টেলিকমিউটিং এই কাজের জন্য দেশের বাইরে গিয়েছেন, সেরকম হলে বেশি ভালো হয়। টেলিওয়ার্কিং বা টেলিকমিউটিংও বলে এটাকে। তবে যে বৈশিষ্ট্যটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে এদের যেন একাধিক বসের সাথে কাজ করার অভিজ্ঞতা থাকে। কষ্ট করে তাদের প্রোফাইলের একটা লিঙ্ক আমাকে পাঠাবেন, বা সেটা না থাকলে ছোট করে লিখে পাঠাবেন কেন তারা যোগ্য। আপনার জবাবের অপেক্ষায় থাকলাম। যদি না বুঝেন তা ইমেল করবেন। শুভেচ্ছা, টিম। সত্যি কথা হচ্ছে, দোষ ছিল আমার। একেবারে প্রথম কাজ হিসাবে ওটা আসলে উপযোগী ছিল না। তাই ইমেলটা এমনকি লেখার আগেই আমি একটা আত্মঘাতী ভুল করে বসেছিলাম। আপনি যদি নিজের কাজ করতে পছন্দ করেন আর অন্যকে নির্দেশ দিতে অনভ্যস্ত হন, তাহলে মনে রাখবেন অন্যকে দিয়ে কাজ করাতে গিয়ে যে ঝামেলা হবে সেটায় দায় আপনার বেশি। আমতা আমতা করা আর অন্যের ঘাড়ে দোষ চাপানো খুবই সোজা, কিন্তু নতুন বস হওয়া মানুষগুলো আমার মতো একই ভুল বারবার করে। 1. আমাকে ফার্ম থেকে প্রথম যে লোকটা দেওয়া হয়েছিল, আমি তাকে বিনা বাক্যে মেনে নিয়েছিলাম এবং আমার কাজের ব্যাপারে বিশেষ কোনো অনুরোধ করিনি। এমন কাউকে দিতে অনুরোধ করবেন যে ইংরাজি ভালো বলে, আর বলে রাখবেন যে ফোনে কথা বলা লাগতে পারে, যদি নাও লাগে তাও। যদি কথাবার্তায় বারবার সমস্যা হয় তাহলে সাথে সাথে তাকে বদলে অন্য কাউকে দিতে বলবেন। 2. আমার নির্দেশনা যথাযথ ছিল না। আমি আব্দুলকে বলেছিলাম সাক্ষাৎকারের তারিখ ঠিক করতে, কিন্তু সেটা যে একটা আর্টিকেলের জন্য সেটা বলিনি। আগের ক্লায়েন্টদের সাথে কাজের অভিজ্ঞতা থেকে ও ধরেই নিয়েছিল যে আমি আমার কাজের জন্য তাদের ভাড়া করতে চাই, তাই সে বসে বসে অন্যান্য অনলাইন জব সাইট ঘাটাঘাটি করে সময় নষ্ট করে এমন সব তথ্য জোগাড় করেছিল যেগুলো আমার কোনো দরকারই নেই। তাই এমনভাবে কথা বলতে হবে যেন একটা বাক্য দিয়ে একটা কথাই বোঝায়, আর পড়তে পারে এরকম কেউই যেন সেটার অর্থ বুঝতে পারে। যারা ইংরেজিভাষী না তাদের জন্য এটা খুবই জরুরি, আর এতে আপনার চাহিদাও পরিষ্কারভাবে বর্ণিত হবে। গালভাঙা কঠিন শব্দ ব্যবহার করলে আপনার দুর্ভোগই শুধু বাড়বে। মনে রাখবেন, আমি তাকে বলে রেখেছিলাম যদি সে আমার কথা না বুঝে তাহলে আমার সাথে যোগাযোগ করতে। এটাই ভুল। বিদেশি ভিএদেরকে বলবেন কাজ শুরুর আগেই আপনার চাহিদাটা তারা কি বুঝেছেন সেটা যেন আপনাকে জানায়। 3. আমি তাকে সময় নষ্ট করার লাইসেন্স দিয়েছিলাম। এজন্য আপনাকে দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল প্রয়োগ করতে হবে। একটা কাজ কয়েক ঘন্টা করার পরেই সেই কাজের অগ্রগতি আপনাকে জানাতে বলে রাখবেন। এতে করে বোঝা যাবে যে আপনার অ্যাসিস্ট্যান্ট কাজটা বুঝেছে কিনা, আর বুঝলে কাজটা আসলে শেষ করতে পারবে কিনা।
কিছু কিছু কাজ করা শুরুর পরেই বোঝা যায় যে কাজটা আদৌ শেষ করা সম্ভব হবে কিনা, যার আরও কম পরিশ্রম করার দরকার ছিল। আমি পুরো 1 সপ্তাহ আগে সময়সীমা নির্ধারণ করেছিলাম। পার্কিনসনের সূত্র ব্যবহার করুন আর বলে দিন যে 72 ঘন্টার মধ্যে কাজ শেষ করতেই হবে। আমি এখন পর্যন্ত 24 আর 48 ঘন্টার মাঝেও কাজ সমাপ্ত পেয়েছি। একজন সহকারীর বদলে ছোট এক দল 3-4 জন সহকারী রাখার এটাও একটা ভালো কারণ অনেক সময় একজনেরই কয়েকজন ক্লায়েন্ট থাকে আর তাদের সবার কাজ সামলাতে গিয়ে তার লেজে গোবরে হয়ে যেতে পারে। ছোট সময়সীমা ব্যবহার করা মানে কিন্তু বড় কাজে সহকারী ব্যবহার না করাকে বোঝায় না, বরং বড় কাজটাকে ছোট ছোট এমন কয়েকটা কাজে ভাগ করে নিতে হয় যেগুলো স্বল্প সময়েই করা সম্ভব। আমি একসাথে অনেকগুলো কাজ দিয়েছিলাম, কিন্তু কোনটা বেশি জরুরি সেটা বলে দিইনি। আমার পরামর্শ হচ্ছে সবসময় একটা কাজ করতে দেবেন, দুটোর বেশি কখনোই না। আপনি যদি চান যে আপনার কম্পিউটার হ্যাং বা ক্র্যাশ করুক, তাহলে একই সাথে 20টা অ্যাপ্লিকেশন একসাথে চালু করুন। ব্রাউজারে 20টা উইন্ডো ওপেন করুন। আপনার সহকারীরও যদি একই দুরবস্থা চান, তাহলে তাকেও কোন কাজটা বেশি জরুরি বা আগে করতে হবে এ সম্পর্কে কোনো নির্দেশ না দিয়ে ডজনখানেক কাজ ধরিয়ে দিন। আবারও সেই শেখানো মন্ত্রটা জপুন, কাউকে কাজ দেওয়ার আগে কাজ ছেঁটে ফেলুন। ভিএকে কাজ দিয়ে পাঠানো একটা ভালো ইমেল কেমন হতে পারে? নিচের ইমেলটা আমি সম্প্রতি একজন ভারতীয় ভিএকে পাঠিয়েছিলাম। এর কাজকর্ম ছিল এক কথায় দুর্দান্ত। প্রিয় সৌম্য, শুভেচ্ছা। আমার নিচের কাজগুলো করার দরকার। কাজ: আমেরিকার ছেলেদের ম্যাগাজিন যেমন ম্যাক্সিম, স্টাফ, জিকিউ, এস্কোয়ার, ব্লেন্ডার ইত্যাদির কয়েকজন সম্পাদকের নাম আর ইমেল দরকার, যারা সম্পাদনার পাশাপাশি বইও লিখেছেন। যেমন ধরুন এস্কোয়ার ম্যাগাজিনের এডিটর অ্যাট লার্জ এজে জ্যাকবস। আমার কাছে তার সব তথ্য আছে। এরকম আরও কয়েকজনের প্রয়োজন এখন। কাজটা কি আপনি পারবেন? যদি না পারেন, দয়া করে জানাবেন। কষ্ট করে কিভাবে আপনি কাজটা করার পরিকল্পনা করছেন সেটার বিস্তারিত জানিয়ে ইমেল করবেন। ডেডলাইন: আমার কাজটা একটু তাড়াতাড়ি করার দরকার, তাই আপনি আমাকে ইমেল করার পরেই কাজ শুরু করে দেবেন আর 3 ঘন্টা পরে আপনার অগ্রগতি সম্পর্কে জানাবেন। যদি সম্ভব হয় এক্ষুনি কাজটা শুরু করে দিন। 3 ঘন্টা ডেডলাইনের সাথে আপনার কাজ শেষ করার শেষ সময় সোমবার সন্ধ্যা। দ্রুত ইমেলে জবাব দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। টিম: ছোট, সুন্দর এবং বাহুল্যবর্জিত লেখা। লেখায় কোনো প্যাচ নেই, তাই নির্দেশনাও পরিষ্কার। আর এটা সম্ভব শুধু পরিষ্কার চিন্তাধারা থেকে। সহজ করে চিন্তা করুন। পরের কয়েকটা অধ্যায়ে আপনি একজন ভিএর সাথে অনুশীলনের মাধ্যমে যোগাযোগে যে দক্ষতা অর্জন করবেন, সেটাকে আরও বড় বড় এবং লাভজনক কাজে ব্যবহার করার কৌশল শেখানো হবে। যেমন স্বয়ংক্রিয়তা। এর ফলে দেখা যাবে অন্যকে দিয়ে কাজ করানো আপনার জন্য তুড়ি মারার মতোই সহজ হয়ে গেছে। স্বয়ংক্রিয়তার দুনিয়ায় সব ব্যবসাবটিক কাঠামো একই রকম নয়। আপনি কিভাবে ভাবেন যে একটা ব্যবসা দাঁড় করাবেন আর এর সব অংশের সমন্বয় করবেন, কিন্তু একটাও আঙুলও নাড়াতে হবে না? কিভাবে আশা করেন যে কোনো সমস্যার মুখোমুখি না হয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা জমা হতে থাকবে? এটা শুরু হবে আপনার হাতে কি কি উপায় আছে সেগুলো যাচাই করতে পারার মাধ্যমে, অতিরিক্ত তথ্যের প্রবাহকে এড়িয়ে চলা শিখতে পারার মাধ্যমে। আর এটাকে আমরা বলবো মিউজ বা কর্মকল্প। পরের অধ্যায়টা হলো প্রথম ধাপের নীল নকশা, একটা প্রোডাক্ট তৈরি করা। স্রোতে গা ভাসিয়ে দিন। আমার পাঠক জেড উডের পাঠানো 4HW এর একটা প্রবাহচিত্র এটা। দ্রুত নির্ণয় গ্রহণের কাজে এটা ব্যবহার করেন উনি। এখানে অল্প পরিশ্রমেই বেশি ফলাফল পাওয়া যায়, ফলে উনি ওনার পরিবারকে আরও বেশি সময় দিতে পারেন।